সকাল সকাল কিছু একটা বিকট শব্দে আমার সাথের ঘুমটা 12টা বেজে গেল। ঘুমের ঠেলায় চোখ খুলতে পারছি না, কিন্তু এমন শব্দে ঘুমানোর ইচ্ছেটা আর বেঁচে নেই। প্রায় 5 মিনিট ঘুমের সাথে যুদ্ধ করে চোখ ডলতে ডলতে উঠে বসলাম। উঠেই মাথা থেকে পা পর্যন্ত বিরক্তি নিয়ে আম্মুকে ডাকা শুরু করলাম। আম্মু, ও আম্মু। আম্মু তখন কিচেনে ছিল, তাই হয়তো শুনতে পাইনি। অগত্যা আমি নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। এই রে, আমার পরিচয়টাই তো আপনাদের এখনো দেওয়া হয়নি। আসুন নিচে নামতে নামতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নীলা আহমেদ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। বাবা আমাদের সাথে থাকে না, ব্যবসার কাজে দেশের বাইরে থাকে। এখানে শুধু আমি আর আমার মা থাকি। এই তো কথা বলতে বলতে নিচে নেমে এসেছি। আম্মু, এই বিরক্তিকর শব্দ কিসের? আরে, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, ওদেরই জিনিসপত্র তোলা হচ্ছে। এত সকালে কেউ আসে? আমার ঘুমটাই ধুত। কে? সকাল 10টা? তোর কাছে এত সকাল? আম্মুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। জোরে চিল্লিয়ে বললাম, কি 10টা বেজে গেছে? হ্যাঁ আমার মামুনি, 10টা বাজে। আমি আম্মুকে একটা সুন্দর হাসি উপহার দিয়ে বললাম, তাতে কি হয়েছে মেরি মা, আজ তো ফ্রাইডে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি নাস্তা রেডি করো, খিদে পেয়েছে। বলে নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে একটু বাইরে বের হলাম। বাইরে ইয়া বড় একটা ট্রাক দাঁড়িয়ে আছে অনেকগুলো জিনিসপত্র নিয়ে। জিনিসপত্রগুলো বেশ দামি আর ক্লাসি বলেই মনে হলো। আমি বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে এদের জিনিসপত্র নিয়ে যাওয়া দেখছি। হঠাৎই একজনকে দেখে আমার চোখ তার উপরে আটকে গেল। যেমন ফর্সা তেমনই সুঠাম দেহে একজন ছেলে জিনিসপত্রগুলো সাবধানে নিয়ে যেতে নির্দেশ দিচ্ছে। ছেলেটাকে দেখে কিন্তু আমার চোখের পলক পড়ছে না। ছেলেরাও কি এত সুন্দর হয়? মনে হচ্ছে যেন আমার সামনে কোনো কোরিয়ার ছেলেকে দেখছি। আমি কখনো ছেলেকে দেখে ক্রাশ নামে জিনিসটা খাইনি, কিন্তু এই ছেলেটাকে দেখার পর আমার 17 বছরের জীবনে প্রথম ক্রাশটা খেতেই নিলাম। এখন খুব জানতে ইচ্ছে করছে ছেলেটাকে। এমন হাইফাই লেভেলের ছেলে মনে হচ্ছে এরাই ভাড়া উঠেছে। মনে মনে ভাবলাম, একবার যাবো নাকি পরিচিত হতে। যেমন ভাবা তেমন কাজ। ছেলেটার একদম সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। নিজেকে কেমন যেন ছোট মনে হচ্ছে। আমি যে কোনো ছেলের দিকেই তাকাই না, আজ আমি নিজেই একটা ছেলের সাথে। মনে মনে এসব কথা ভাবছিলাম, হঠাৎ আমার সামনে থাকা ছেলেটা আমাকে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? ইস, কি মিষ্টি ভয়েস। আমি তো তার ভয়েসেও ক্রাশ নামে জিনিসটা খেয়ে ফেললাম। আমার কোনো উত্তর না পেয়ে ছেলেটা আবার আমাকে বলল, এই যে মিস, কিছু বলবেন? আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু ছেলেটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সেটা পারলাম না। মানে মনে মনে খুব লজ্জা অনুভব হতেই মুখে কথা ফোটালাম। বললাম, আচ্ছা আপনি কি নতুন ভাড়াটিয়া? জি। ও, আমিও এই বাসাতেই থাকি, আপনার সাথে পরিচিত হতে পারি? ওয়াই নট, আই এম নীল আহমেদ চৌধুরী। আচ্ছা, আপনার আর কিছু বলার থাকলে একসময় বাসায় আসবেন, এখন তাই। আমি আর কিছু বললাম না। রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আমি আমার ক্রাশকে দেখছি। আমি সত্যি ছেলেটাকে দেখে অনেক ক্রাশ খাইছি। আর ছেলেটার নাম আর আমার নাম প্রায় এক। আমার সাথে খুবই মানাবে তোমাকে নীল। নীল, ইস কি লজ্জা লজ্জা। প্রেম বুঝি কি বলে, হায় রে প্রেম, শেষমেশ তোমাতেও আমি পড়ে গেলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমি আর নিচে নামিনি, খাইওনি। নীলকে দেখার পর থেকে শুধু তার কথাই ভাবতে মন চাইছে। এইটুকু সময় তাকে নিয়ে আমি আমার কল্পনার রাজ্যে একটা রাজপ্রাসাদও বানিয়ে ফেলেছি। এখন সন্ধে হয়ে গেছে, মনটা আর ঘরে থাকতে চাইছে না। ক্রাশটারে দেখতে খুব ইচ্ছে করছে। হঠাৎই মনে একটা ভাবনার উদয় হলো। মনে মনে ভাবলাম, আচ্ছা ক্রাশের বাসায় গেলে কেমন হয়। ক্রাশ তো নিজেই বলেছে, যাই একবার। এই কয়েক ঘন্টার ক্রাশটা আমার মন নিজের দখলে করে ফেলেছে। কি জানি কি আছে তার মধ্যে যা আমাকে এত দুর্বল করে দিচ্ছে। আমি আর কিছু না ভেবে নিচে গেলাম। আম্মুকে দেখলাম রান্না করছে, এই সুযোগ আমি চুপি চুপি দরজাটা খুলে পাশের বাসার দরজায় কলিং বেল বাজাতেই আমার মায়ের বয়সী একজন মহিলা দরজা খুলে দিল। আমি তাকে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন,
কে তুমি মা? আন্টি, আমি নীলা, আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। শুনলাম আপনারা নতুন উঠেছেন, তাই আলাপ করতে এলাম। আন্টিটা খুব ভালো, আমাকে ভেতরে আসতে বলল। আমিও ক্রাশকে দেখার আশায় ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু আমার ক্রাশ কই, তার তো দেখি না। আমি আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আন্টি, ওই একটা ছেলেকে যে সকালে দেখলাম, উনি কে? আন্টি হাসি মাখা মুখ নিয়ে বলল, ও আমার ছেলে নীল। আমি মনে মনে বললাম, ও আচ্ছা, তাহলে ইনি আমার ক্রাশের মা। আন্টি আবার আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। আমি আন্টিকে অনেক মানা করলাম, কিন্তু উনি শুনলেন না। একা একা সোফায় বসে আছি, হঠাৎ মনে হলো ক্রাশের ঘরটা একবার দেখার কথা। ক্রাশ মনে হয় বাসায় নেই, যাই, এই সুযোগটাই কাজে লাগাই বলেই উঠে দাঁড়ালাম। সোজা যেতেই একটা ঘর পড়ল। বুঝতে পারলাম এটাই আমার ক্রাশের ঘর, কারণ ঘরের দেয়ালে আমার ক্রাশের কয়েকটা ছবি ঝোলানো আছে। আমি আগে পরে কিছু না ভেবেই ঢুকে পড়লাম ছবিগুলো দেখার লোভে। ছবিগুলো দেখে খুব ভালো মতোই বুঝতে পারলাম যে আমার ক্রাশ সেই লেভেলের স্টাইলিশ। ছবিগুলো দেখে আরেক দফা ক্রাশ না খেয়ে পারলাম না। আমি যখন ছবিগুলো দেখতে ব্যস্ত, ঠিক তখনই দরজার লক খোলা শব্দ পেলাম। পেছনে তাকাতেই আমি কয়েক সেকেন্ডের তব্দা লেগেছিলাম। আমার ক্রাশ খালি গায়ে শুধু একটা টাওয়াল কোমরে জড়ানো। আমি তাকে দেখে যতটা না অবাক হয়েছি, উনি তার থেকে বেশি হয়েছেন। এভাবে কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়েছিলাম। অচেতন ভাব থেকে যেই না দুজন সচেতন অবস্থায় এলাম, একসাথে দুজন চিৎকার। উনিও ভাবেনি আমি চিৎকার দিব, আর আমিও না। ক্রাশ তার চিৎকার থামিয়ে কিছুটা ধমকের সুরে বলল, এই মেয়ে, তুমি চিৎকার দাও কেন? আমি আমতা আমতা করে বললাম, আপনি এইভাবে? ক্রাশ এবার আমার লজ্জায় পড়ে গেল। সাথে সাথে একটা শার্ট গায়ে পরে নিয়ে রাগী গলায় আমাকে জিজ্ঞেস করলো, বললে না তো তুমি আমার রুমে কি করছো? তোমাকে না সকালে বাইরে দেখলাম। আমি হালকা একটা শুকনো ঢোক গিলে বললাম, আমি তো দেখতে এসেছিলাম আপনাদের ঘর। কারো অনুমতি ছাড়া ঘরে ঢুকতে হয় না, তুমি সেটা জানো না? আমার এবার ইগো নামের বস্তুটাতে আঘাত লাগলো। নিজের গলা কিছুটা শক্ত করে উত্তর দিলাম, সরি, ভুল হয়ে গেছে, আসছি আমি। আমি যেই না রুম থেকে বের হব, ক্রাশ আমাকে পেছন থেকে ডাকলো, এই মেয়ে শোনো। ক্রাশের মুখে কি এই মেয়ে শুনতে ভাল লাগে, তাই নিজেই উৎসাহ নিয়ে ক্রাশকে বললাম, আমার নাম এই মেয়ে না। ক্রাশ আমাকে ভ্রু নাচিয়ে বলল, ও, তাহলে তোমার নাম কি শুনি? আমি এবার একটু খুশি মনেই বললাম, নীলা। ক্রাশ আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, অমনি তোমার নাম নীলা হয়ে গেল? আমি ওনার কথার প্রকৃত মানেটা ঠিক বুঝতে পারলাম না, তাই ওনাকেই আবার পাল্টা প্রশ্ন করলাম, কি বললেন? ঠিক বুঝতে পারলাম না তো। উনি কিছুটা তাচ্ছিল্যের সাথে বললেন, বুঝতে হবে না, এখন যান। আমিও আর কিছু না বলে বেরিয়ে আসলাম। এসে দেখি আন্টি আমার জন্য এলাহি নাস্তার আয়োজন করেছে। আমি আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আরে আন্টি, এত কিছুর কি দরকার ছিল? আন্টি একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে বলল, দরকার ছিল, এখন বসো তো। বলেই আন্টি হাত ধরে আমাকে সোফায় বসিয়ে দিলেন। দুপুরে আমার ক্রাশের চক্করে কিছুই খাওয়া হয়নি। এত খাবার দেখে খিদেটা কেমন যেন উঁকি মারতে শুরু করলো। আমিও আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। খেতে খেতে আমার ক্রাশের সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারলাম আন্টির থেকে। যেমন আমার ক্রাশ এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর সব থেকে বড় কথা যে আমার কলেজের পাশের ইউনিভার্সিটিতে আমার ক্রাশ অ্যাডমিশন নিয়েছে। আমি আন্টির থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসলাম। ক্রাশের সাথে আর দেখা করা হয়নি। বাসার দরজা আস্তে করে খুলে দেখলাম আম্মু নেই। ব্যাস, সেই সুযোগে পা টিপে টিপে সোজা নিজের রুমে এসে বিছানায় দিলাম এক লাফ। মুহূর্তে মনে পড়ে গেল আমার ক্রাশের সেই সুন্দর শরীরটার কথা। ইস, কি হট! ছি নীলা, কি সব ভাবছিস? নিজেকেই নিজে ধমক দিয়ে চুপ হয়ে গেলাম। সেদিন রাতটা কোনোরকম কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আম্মুর মধুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। আজ কলেজ আছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না, কারণ আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তিশা গ্রামের বাসায় গেছে। বেশ কিছুদিন সেখানেই থাকবে। ও ছাড়া আমার তেমন কোনো বন্ধু নেই। নিচে নেমে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সা পাইনি, তাই হাঁটছি। এই রাস্তা দিয়ে হাঁটা খুবই অস্বস্তিকর ব্যাপার। যত রাজ্যের বাজে ছেলেরা আড্ডা দেয়। আমি আর একটু সামনে যেতেই দুটো ছেলে আমার পথ আটকে দাঁড়ালো। আমি ভয়ে একটা শুকনো ঢোক গিললাম। গিলে শক্ত গলায় বললাম, কি চাই?
তারা কোনো কথা বলছে না, শুধু হাসছে আর আমার দিকে এগোচ্ছে। আমি পেছনে ফিরে দিলাম এক দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়লাম। আমি ভীষণ রকম হাঁপাচ্ছি। পানি খেয়ে নিজেকে কোনো রকম সামলে ক্লাসে গেলাম। ক্লাস শেষ, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু কোনো গাড়ি ছাড়া একা হেঁটে কিছুতেই যাওয়া যাবে না বলে গাড়ির জন্য 15 মিনিট ধরে অপেক্ষা করছি। হঠাৎ আমার চোখে পড়লো একটা বাইকের দিকে। বাইকের উপরে আর কেউ নয়, আমার ক্রাশ বসে আছে। আমি কোনো রকম দ্বিধা না করে সরাসরি আমার ক্রাশের কাছে গেলাম। ক্রাশ হয়তো আমাকে এখন দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিছুটা ভ্রুকুচকে আমাকে জিজ্ঞেস করলো, এ কি তুমি? আমি একজন নিরীহ প্রাণীর ন্যায় বললাম, আসলে আমি না কোনো গাড়ি পাচ্ছি, আর ওই রাস্তার অনেক বাজে বাজে ছেলেরা ওই যে আড্ডা দেয় না, আপনি প্লিজ আমায় একটু লিফট দেবেন। ক্রাশ আমাকে না করতে চেয়েও না করতে পারলো না, কারণ সে বাসাতেই যাচ্ছিল। ক্রাশ আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ওঠো। আমি এর আগে কখনো বাইকে উঠিনি, একটু ভয় ভয় লাগছে। কিন্তু ক্রাশকে সে কথা বললাম না। বাইক স্টার্ট দিতেই হুড়মুড়িয়ে পড়লাম ক্রাশের পিঠের উপরে। ইস, কি লজ্জা! ক্রাশ আমার হালকা মাথাটা বেঁকিয়ে বলল, আগে কখনো বাইকে ওঠোনি তুমি? আমি হালকা মাথা নেড়ে উত্তর দিলাম, না। আমার কাঁধটা শক্ত করে ধরে বসো, নইলে পড়ে যাবে। কথাটা শুনে আমি আমার ক্রাশের কাঁধ শক্ত করে ধরে বসলাম। কিছুক্ষণ পরে আমরা বাসা চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম এক লম্বা ঘুম থেকে উঠে দেখি 6টা বাজে। উঠে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। আকাশে সূর্য মামার লাল আভা এখনো পুরোপুরি মুছে যায়নি। হালকা ঝিরিঝিরি বাতাসের সাথে পাল্লা দিতে চুলগুলোকে ছেড়ে দিলাম। অনেকক্ষণ যাবৎ বুক ভরা শান্তির নিঃশ্বাস নিলাম। এবার ঘরে যাব। ঠিক তখনই দেখতে পেলাম আমার ক্রাশকে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আছে, চুলগুলো বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে। হাজারটা মেয়েকে ক্রাশ খাওয়াতে এই একটা ছেলেই যথেষ্ট। বাইক নিয়ে নিমিষেই ক্রাশ আমার চোখের আড়ালে চলে গেল। মনটা একটু খারাপ হয়ে গেল। রাতে খাবার খেয়ে এখন বিছানায় শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে আম্মু ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরোলাম। এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া আর আকাশে চাঁদটা হাতে পাওয়া একই ব্যাপার। অগত্যা হেঁটেই যাচ্ছি। হঠাৎ পেছন থেকে একজন ডাক দিয়ে বলল, আপা যাবেন? আমি পেছনে ফিরে দেখি একটা রিক্সাওয়ালা। আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ যাব। রিক্সায় বসে আছি এখন, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন আসছে। নিজের মনকে না আটকে প্রশ্নটা করেই ফেললাম রিক্সাওয়ালাকে, আচ্ছা এই রাস্তায় তো আপনারা আসেন না। এই প্রশ্নের কি উত্তর পেলাম জানেন? ওনার নাকি আজ ইচ্ছে হয়েছে, তাই এদিকে এসেছেন। আমিও আর কিছু বললাম না। কলেজের সামনে নেমে ভাড়া দিয়ে চলে এলাম। কলেজে সব ক্লাস শেষ, এবার বাড়ি ফিরবো। কলেজের গেটের কাছে এসে দেখি সকালে রিক্সাওয়ালাটা দাঁড়িয়ে আছে। আমাকে উদ্দেশ্য করে উনি বললেন আমি যেন তার রিক্সায় উঠি। ব্যাপারটা খুব অদ্ভুত হলেও আমি উঠে পড়ি। এভাবেই আমার দিনগুলো কাটতে থাকে। কিন্তু মজার বিষয় হলো রিক্সাওয়ালাটা এখন রোজ আমাকে কলেজে দিয়ে আসে, আবার নিয়েও আসে। আর আমার ক্রাশ, তাকে আমি রোজ দেখি। তাকে একটাবার দেখার জন্য চাতক পাখির মতো বারান্দায় গিয়ে বসে থাকি। এভাবেই চলে যায় গোটা একটা সপ্তাহ। শুক্রবার, আজ কলেজ নেই। 10টা পর্যন্ত ঘুমিয়ে সবে মাত্র উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু বসতেই আম্মু ডেকে বলল, নীলা, একটু বাজারে যেতে হবে। আমি আম্মুকে উদ্দেশ্য করে বললাম, কেন আম্মু? আজ পাশের বাসার ভাবির ছেলের জন্মদিন, তাই রাতে ডিনারের দাওয়াত দিয়েছে। খালি হাতে তো যাওয়া যায় না। কথাটা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আম্মুর সাথে বেরিয়ে ক্রাশের জন্য একটা উপহার কিনলাম। সন্ধ্যা হয়ে গেছে, ব্যাস আর কিছুক্ষণ, তারপরই ক্রাশকে দেখতে পাবো। এখন আমরা বসে আছি ক্রাশের বাসায়। তেমন কেউ নেই, এই বিল্ডিং এর সবাই আর ক্রাশের কিছু বন্ধু। একটু পর আমার ক্রাশ নিচে নামলো। ক্রাশকে দেখে আবার ক্রাশ না খেয়ে পারলাম না। নীল একটা পাঞ্জাবি পরে সেই রকম লুক নিয়েছে আজ। ক্রাশের ফর্সা চেহারায় নীল পাঞ্জাবিটা বেশ মানিয়েছে। আমিও আজ বেশ ভালোই সেজেছি। ক্রাশের জন্মদিন বলে কথা, সুন্দর দেখাতে হবে না? ক্রাশ সবার সাথে দেখা করে কেক কেটে নিজের ঘরে চলে গেল। আমিও সেই সুযোগে ওনাকে গিফট দেওয়ার জন্য ওনার ঘরে ঢুকলাম। ঘরে গিয়ে দেখি উনি ওয়াশরুমে ঢুকলেন। আমি তার রুমে ঢুকে সোফায় বসে পড়লাম। হঠাৎ আমার চোখ পড়লো ক্রাশের টেবিলে। টেবিলের উপর একটা ডায়েরি ছিল।
ডায়েরিটা ভীষণ রকম সুন্দর, তাই সেটা দেখা থেকে নিজেকে আর আটকাতে পারলাম না। টেবিলের কাছে গিয়ে ডায়েরির প্রথম পাতার হেডলাইনটা পড়লাম, তোমার প্রেমে পড়া সেই দিনগুলোর কথা। তারপর পাতাতে চোখ যেতেই দেখলাম লেখা আছে প্রথম দেখা। পড়া কেবল শুরু করতে যাব, অমনি ক্রাশ এসে আমার হাত থেকে ছু মেরে ডায়েরিটা নিয়ে নিল। আমি ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। ক্রাশ আমাকে রাগী গলায় বলল, এই মেয়ে, অন্যের জিনিসে না বলে হাত দেওয়ার সাহস পাও কই থেকে? আমি কি বলবো বুঝতেই পারছি না, ভয় গলা শুকিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে উনি আবার চিৎকার করে বললেন, অ্যান্সার মি। আমি একটা সরি বলে দিলাম এক দৌড়, একদম নিজের রুমে ঢুকে বিছানায় ধপাস করে বসে কাঁদতে লাগলাম। কি ভাবছেন আমাকে ক্রাশ বকেছে বলে কাঁদছি? না, আমি কাঁদছি এটা ভেবেছে আমার ক্রাশেরও একজন ক্রাশ আছে। হায় রে আমার পোড়া কপাল, জীবনে প্রথম একজনকে দেখে ক্রাশ খেলাম, কিন্তু সে আবার অন্যের উপরে ক্রাশ। কথাটা ভেবেই 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়লো চোখ দিয়ে। এই কয়েকদিনে মানুষটা আমার সবকিছু হয়ে গেছে, তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজের জন্য বের হতে দেখতে পেলাম ক্রাশের মা ব্যাগপত্র নিয়ে কোথায় যেন যাচ্ছে, সাথে ক্রাশও আছে। আমি আন্টিকে উদ্দেশ্য করে বললাম, কোথাও যাচ্ছেন আন্টি? আন্টি আমাকে বলল, হ্যাঁ মা, কয়েকদিনের জন্য গ্রামের বাসায় যাচ্ছি, নীল এখানেই থাকবে, ওকে একটু দেখো কেমন। আমি হাসি মাখা মুখ করে বললাম, আচ্ছা আন্টি। তখন পাশ থেকে আমার ক্রাশ বলে উঠল, আমি কি ছোট বাচ্চা যে আমাকে দেখে রাখতে হবে? আমি তাদের মা ছেলের মধ্যে না থেকে চলে গেলাম। সারাদিন কলেজ করে খুব ক্লান্ত, তাই বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম বিকেল 5টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে পড়তে বসলাম। সামনে পরীক্ষা, এবার পড়াশোনায় সিরিয়াস হওয়া দরকার। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেতে গেলাম। আম্মু আমাকে দেখে বলল, এই খাবারটা একটু নীলকে দিয়াই তো, ওর মা বলে গেছে বাইরের খাবার খেলে নাকি ওর শরীর খারাপ করে। আমি একগাল হাসি নিয়ে চলে গেলাম ক্রাশের বাসায়। কলিং বেল চাপতেই আমার ক্রাশ দরজা খুলে দিল। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আম্মু এটা আপনার জন্য পাঠালো। ক্রাশকে কেমন যেন লাগছিল, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি অসুস্থ? উনি হালকা হেসে উত্তর দিল, সামান্য জ্বর লাগছে, তেমন কিছু না। আমি তাকে খাবারটা দিয়ে চলে এলাম। বিছানায় শুয়ে ছটফট করছি। আমার ক্রাশটা যে কি করছে, অসুস্থ হয়ে গেল না তো? ধুর বাবা, দেখতে ইচ্ছে করছে ক্রাশকে, কি যে করি। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখ পড়লো বারান্দার দিকে। আমার বারান্দার পাশেই আবার ক্রাশের বারান্দা, কিন্তু কখনো তাকে বারান্দায় দেখিনি। মাথায় কিছু একটা আসতেই কাঁচ ঠেলে বারান্দায় গেলাম। ভালোভাবে বারান্দাটা পর্যবেক্ষণ করলাম। বুঝতে পারলাম বারান্দার রেলিং থেকে ক্রাশের বারান্দায় যাওয়া যাবে। তাই বেশি দেরি না করে একটা ওড়নাকে সেফটি হিসেবে ব্যবহার করে রেলিং থেকে ক্রাশের বারান্দায় দিলাম এক লাফ। ক্রাশের বারান্দায় পড়ে গেলাম, পায়ে ব্যথাও পেলাম অনেক, কিন্তু সেই ব্যথার তোয়াক্কা না করে কাঁচ ঠেলে ঢুকে পড়লাম ক্রাশের ঘরে। আমার ক্রাশের রুমে না সবসময় অদ্ভুত শান্তি বিরাজ করে। সারা ঘর ডিম লাইটের নীল আলোয় ছেয়ে আছে, আর বিছানার মাঝ বরাবর ঘুমিয়ে আছে আমার স্বপ্নের যুবরাজ। শান্ত দৃষ্টিতে ধীর পায়ে অগ্রসর হলাম ক্রাশের দিকে। বিছানার পাশে হাঁটু মুড়ে বসে পড়লাম। ইস, কি সুন্দর মায়াবী মুখ! ইচ্ছে করছে সারা জীবন এভাবেই তাকিয়ে থাকে। মনে মনে খুব ইচ্ছে জাগলো ক্রাশের চুলে হাত বুলিয়ে দেওয়ার। তাই হাতটা বাড়ালাম তার কপালে, কিন্তু কপালে হাত রাখতে আমি চমকে উঠলাম। এ কি, ক্রাশের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এখন আমি কি করি? হাতটা বাড়ালাম, রাখলাম তার কপালে, কিন্তু কপালে হাত রাখতে আমি চমকে উঠলাম। এ কি, ক্রাশের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এখন কি করি? তাড়াতাড়ি দরজা খুলে কিচেনে গেলাম। বাটিতে করে পানি নিলাম আর একটা কাপড়। ক্রাশের মাথায় জল পড়তে দিচ্ছি, কিন্তু জ্বর কমার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ওষুধ যে কোথাও তাও তো জানি না। হালকা আলোয় টেবিলের উপর চোখ যেতেই দেখলাম ওষুধের প্যাকেট। হাতে নিয়ে দেখলাম ওষুধটা জ্বরের। তাই আর দেরি না করে অতি কষ্টে ক্রাশকে ওষুধটা খাওয়ালাম। রাত প্রায় 12টা বেজে 40 মিনিট।
কিন্তু ক্রাশের জ্বর নামছে না। ভয় আমার হাত পা কাঁপছে। হঠাৎ মাথায় এলো আম্মু একবার বলেছিল জ্বর হলে নাকি শরীর ঠান্ডা পানি দিয়ে মুছে দিলে জ্বর নাকি কমে। আমি আর কোনো কিছু ভাবলাম না, ক্রাশের শার্টের বোতামগুলো খুলে পানি দিয়ে মুছে দিতে লাগলাম। আমার খুব লজ্জা লাগছে, কিন্তু কি করব, জ্বরটা আগে নামানো দরকার। প্রায় 15 মিনিটের মতো ক্রাশের শরীর মুছে দিলাম। কপালে হাত দিয়ে দেখলাম কপালটা আগের থেকে অনেক ঠান্ডা। একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। ভাবলাম এখন চলে যাই। উঠে দাঁড়ালাম। বারান্দার কাছে যেতে দেখি ক্রাশের আবার কাশি শুরু হলো। আবার ফিরে এলাম ক্রাশের কাছে। প্রচন্ড রকম কাশছে। হাতের কাছে কিছু না পেয়ে আমার ওড়নাটা ক্রাশের গলায় পেঁচিয়ে দিলাম, আর আমি বিছানার একপাশে বসে পড়লাম। সিদ্ধান্ত নিলাম আর কিছুক্ষণ পর চলে যাব, কিন্তু সে আশা আর ঘুমপড়ি হতে দিল না। ঘুমপড়ি তার রাজ্যের সব ঘুম সৈনিকদের আদেশ দিলেন আমার চোখে ঘুম আচ্ছন্ন করে রাখার। ঘুমপড়ির আদেশ মতো আমি এখন গভীর ঘুমে। সকালে আমি যখন ঘুমের রাজ্যে, তখন আমার মনে হচ্ছে কেউ আমার চুলগুলোতে খুব যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছে। তাতে যেন আমার ঘুমটা আরো বেড়ে যাচ্ছে। খুব ইচ্ছে করছে কে বুলিয়ে দিচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু চোখই খুলতে পারছি না। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে ডাকছে। না, এটা তো আমার মায়ের গলা না, তাহলে কে? নিজের কৌতূহল আর চেপে রাখতে পারলাম না, চোখটা খুলে ফেললাম। সামনে তাকিয়ে আমি ভূত দেখার মতো ভয় পেয়ে বিছানা থেকে পড়ে গেলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে কাল রাতে আমি ক্রাশের ঘরে ছিলাম। খুব ব্যথা পেলাম কোমরে, এমনি কাল রাতে পায়ে ব্যথা পেয়েছি। ক্রাশ আমার এমন অবস্থা দেখিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি মনে মনে বিপদ থেকে বাঁচার দোয়া পড়ছি। না জানি ক্রাশ আমাকে কি না কি বলে, কিন্তু ক্রাশ আমাকে অবাক করে দিয়ে বলল, খুব ব্যথা পেয়েছো? ক্রাশের এমন প্রশ্নে পুরোই হতভম্ব হয়ে গেলাম। আরো অবাক হলাম যখন দেখলাম ক্রাশ আমাকে কোলে নিয়ে তার বিছানায় শুইয়ে দিল। ক্রাশের মুখে এক অজানা হাসি, যে হাসির সাথে আমি পরিচিত নই, তাই ভীষণ ভয় করছে। ক্রাশ আমাকে 1 গ্লাস পানি দিল। আমি এক চুমুকে পুরো গ্লাস ফাঁকা করে দিলাম। এবার মনে সাহস নিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই ক্রাশ বলে উঠল, থ্যাঙ্কস। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন? ক্রাশ একটা হাসি দিয়ে বলল, আমার এত খেয়াল রাখার জন্য। আমার ভয় এখনো হাত পা কাঁপছে। যেই মানুষ তার ঘরে না বলে ঢুকলে রেগে যায়, কাল সারা রাত থাকার পরও কিছু বলছে না কেন? আমার কপালে এত চিন্তার ভাঁজ দেখিয়ে ক্রাশ আবার আমাকে বলল, আচ্ছা, তুমি জানলে কিভাবে আমার জ্বর হয়েছে? আমি আমতা আমতা করে উত্তর দিলাম, আমার মনে হলো যে আপনি অসুস্থ, তাই। ক্রাশ আমাকে আর বলতে না দিয়ে নিজেই বলল, তাই রাতের বেলা বারান্দার টোপকে চোরের মতো আমার ঘরে এলে? এবার আমি কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না। ক্রাশ যদি আম্মুকে বলে দেয়, তাহলে আমি শেষ। ক্রাশ আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে আগে কখনো আমি দেখিনি। খুব জানতে ইচ্ছে করছে ক্রাশ আমার উপরে বিরক্ত কিনা। তাই সকল ভয়কে জয় করে বলে উঠলাম, আচ্ছা, আপনি কি আমার উপর বিরক্ত? ক্রাশ কিছুটা ভ্রু কুঁচকে বলল, না, কেন? আচ্ছা, আমি যে আপনার ঘরে এইভাবে এসেছি তাতে আপনি রাগ করেননি? ক্রাশ মিষ্টি হাসি দিয়ে বলল, একদম না, বরং তুমি কাল না এলে আমি হয়তো মরেই যেতাম। ক্রাশের মুখে মরার কথা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠল। সাথে সাথে ক্রাশের মুখ চেপে ধরে তাকে থামালাম। আমার এমন কাণ্ডে উনি হেসে কুটি কুটি হচ্ছে। আচ্ছা, আজ কি হয়েছে তার? এমন আচরণ কেন করছেন উনি? এই সমীকরণ কষতে লাগলাম মনে মনে। হঠাৎ ক্রাশ বলে উঠল, এই ওড়নাটা কি আমাকে উপহার হিসেবে দিলে? সাথে সাথে আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। নিজের দিকে আর চোখে তাকিয়ে দেখি আমার গায়ে ওড়না নেই, আর থাকবেই বা কিভাবে? কাল রাতে ক্রাশের গলায় পেঁচিয়ে দিয়েছিলাম যে। কথাটা ভাবতেই ভীষণ লজ্জা করছে। তার মানে এতক্ষণ ক্রাশের সামনে আমি ওড়না না দিয়েই, ছি ছি ছি। লজ্জায় আমার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা সম্ভব না বলে কোনো রকম কম্বলের নিচে নিজেকে লুকিয়ে ক্রাশকে বললাম, আমার ওড়নাটা দিন প্লিজ, আমি বাসায় যাব। আম্মু আমাকে না দেখলে খুব চিন্তা করবে। ক্রাশ আমার থেকে বেশ দূরে একটা সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে বলল, সেটা এখানে আসার আগে মনে ছিল না?
আমার উপর এত কিসের টান তোমার যে মাঝরাতে বারান্দা টপ কাটে? 2বারও ভাবলে না কি হই আমি তোমার? ক্রাশের কথাগুলো আমার মনে তীরের মতো বিঁধল। আমি যে চাইলেও কখনো ক্রাশকে বলতে পারবো না যে আমি তাকে ভালোবাসি, জীবনের থেকেও বেশি ভালোবাসি। চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে এলো। ক্রাশ সেটা খেয়াল করলো কিনা আমার জানা নেই। ক্রাশ একটা হাসি দিয়ে আবার বলল, ভালোবাসো আমাকে? কথাটা শুনে আমি সপ্তম আসমানে চলে গেলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, আমি বাসায় যাব, প্লিজ আমার ওনাটা দিন, না হলে আমি এমনি চলে যাচ্ছি। কথাটা বলে যেই না উঠতে যাব, ঠিক তখনই ক্রাশ আমার হাত চেপে ধরে বলল, আমার প্রশ্নের উত্তর না দিলে এই ঘর থেকে এক পাও বেরোতে দিব না। গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলাম 6:40 বাজে। আম্মু আর কিছুক্ষণ পরেই আমাকে ডাকতে আসবে। আজ ক্রাশের চোখের দিকে কেন যেন তাকাতে পারছি না। কষ্ট হচ্ছে, খুব 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 কষ্ট হচ্ছে। ক্রাশ আমার দিকে এক পা করে এগোচ্ছে আর আমি পেছাচ্ছি। পিছাতে পিছাতে দেয়ালে আমার পিঠ থেকে গেল। ক্রাশ একদম আমার সামনে। কোনো পুরুষের এত কাছে আমি আজ পর্যন্ত যাইনি। ক্রাশের প্রত্যেকটা নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। ক্রাশ একটা হাসি দিয়ে বলল, কি এবার কোথায় পালাবে বলো? আমার ইচ্ছে করছে মাটিটা ফাঁক করে তার মধ্যে ঢুকে যেতে, কিন্তু পারছি না। আমার ক্রাশ যে অন্য কাউকে ভালোবাসে, আমি তাদের মধ্যে তৃতীয় কেউ হয়ে ঢুকতে চাই না কিছুতেই। ক্রাশ আমার আরো কাছে আসছে, আর আমি গায়ের যত জোর ছিল সব দিয়ে তাকে ধাক্কা দিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসেছি। ক্রাশ হয়তো টাল সামলাতে না পেরে পড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমি পালাতে পারলেই বাঁচি। নিজের রুমে এসে বিছানায় ধপ করে বসে একটা গভীর চিন্তার সাগরে ডুব দিলাম। কিন্তু চিন্তার মাথা মুন্ডু কিছু খুঁজে না পেয়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তারপর আম্মুকে বিদায় দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। একটু যেতেই দেখা পেলাম রিক্সাওয়ালা আঙ্কেলটার। এই আঙ্কেলের আকস্মিক উদয়ের রহস্য আজও উদ্ধার করতে পারিনি আমি। যাই হোক, কলেজে পৌঁছে গেলাম। আজ ক্লাস বেশি হয়নি, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর আমার তেমন বন্ধুও নেই যে আড্ডা দিব, তাই বাইরে এসে রিক্সাওয়ালা আঙ্কেলকে কল দিলাম। আঙ্কেল আমাকে তার নাম্বার দিয়ে বলেছে যদি কখনো তাড়াতাড়ি কলেজ ছুটি দিয়ে দেয় আমি যেন তাকে কল করি। কল করার প্রায় 5 মিনিটের মধ্যে আঙ্কেল এসে হাজির। আমি যেই রিক্সা উঠতে যাব ঠিক তখনই সোহান আমাকে ডাক দিল। সোহান আমার ক্লাসমেট। তার ডাকে সাড়া দিয়ে আমি তার কাছে গেলাম। গিয়ে বললাম, কি রে, কি খবর তোর? সোহান হাসি হাসি মুখ করে বলল, এই তো ভালো, তোর? আলহামদুলিল্লাহ। তা বল, ডাকলি কেন? আমার একটা কাজ করে দিবি প্লিজ? আমি বললাম, কি কাজ? সোহান তার পকেট থেকে একটা লেটার আর 5টা গোলাপ বের করে বলল, এগুলো মায়াকে দিতে পারবি? মায়াও আমাদের ক্লাসমেট। আমি ভ্রুকুচকে বললাম, কেন? আসলে আমি মায়াকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। এই চিঠিটাতে সব লিখে দিয়েছি, তুই প্লিজ দিয়ে দে না রে। তুই কেন দিচ্ছিস না? আমি দিলে যদি না নেয়, প্লিজ প্লিজ দিয়ে দিস। আমি আর না করতে পারিনি। ওর হাত থেকে গোলাপ আর চিঠিটা নিতে খেয়াল করলাম আমার ক্রাশ বাইকে করে যাচ্ছে, কিন্তু মনে হয় না আমাকে দেখেছে। ক্রাশের কথা মনে পড়তে আজ সকালের কথা মনে পড়ে গেল। আমার ক্রাশ যে এভাবে আমাকে বাঁশ দিবে আমি ভাবতেই পারিনি। রিক্সায় উঠে মনে মনে ভাবছি, আচ্ছা ক্রাশ কিভাবে বুঝলো যে আমি তাকে... না বোঝেনি, হয়তো আমাকে পরীক্ষা করছিল। তাই হবে। কয়েকটা দিন ক্রাশের ধারে কাছেও যাওয়া যাবে না। ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি ক্রাশের মা আম্মুর সাথে গল্প করছে। ইদানিং দেখছি ক্রাশের মা আর আমার মা খুব গল্প করে। আমি আন্টিকে সালাম দিয়ে নিজের রুমে গেলাম। হঠাৎ মনে প্রশ্ন উদয় হলো, আচ্ছা ক্রাশের মাকে তো দেখলাম, কিন্তু একদিনও তো ক্রাশের বাবাকে দেখলাম না। আমার খুব জানতে ইচ্ছে করছে যে ক্রাশের বাবা কই। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম আম্মুকে খাবার দিতে বলে। আমি গিয়ে ক্রাশের মায়ের পাশে বসলাম আর বললাম, আচ্ছা আন্টি, এখানে শুধু আপনি আর আপনার ছেলেকে দেখি, কিন্তু আঙ্কেলকে তো দেখি না, উনি কোথায়? আন্টি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তোমার আঙ্কেল এদেশে থাকে না, ব্যবসার কাজে ইতালিতে থাকে। শুনলাম তোমার বাবাও নাকি ইতালিতে থাকে। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে বসে পড়লাম। রাতে বিছানায় শুয়ে আছি, ঘুম আসছে না।
চোখ বন্ধ করলেই সকালে সে অচেনা ক্রাশের কথা মনে পড়ছে। কেন করলো ক্রাশ এমন? হঠাৎ কিছু একটা শব্দে চমকে উঠলাম। বারান্দার দিকে তাকাতেই দেখলাম কেউ একজন আমার রুমে আসছে। আমি ভয়ের চোটে চিৎকার দিতে যাব, অমনি কেউ আমার মুখ চেপে ধরলো। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে হাঁপিয়ে গেলাম, কিন্তু সে আমাকে ছাড়লো না। তারপর একটা চেনা কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। লোকটা বলল, ভয় পেও না, আমি নীল। সাথে সাথে আমার বুকটা ধক ধক করে উঠল। আগের থেকেও বেশি ভয় করছে এখন আমার। মুখের বাঁধন হালকা হতে সরে দাঁড়িয়ে বললাম, আপনি এত রাতে আমার ঘরে কি মনে করে? সাথে সাথে ক্রাশ আমার হাত দুটো খুব শক্ত করে চেপে ধরলো। আমি খুব ব্যথা পাচ্ছি, ব্যথায় রীতিমতো কাতরাচ্ছি। আমি ক্রাশকে কান্নারত কণ্ঠে বললাম, ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি আমি। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই তার। বাইরের রাস্তায় কিছুটা আলো ক্রাশের মুখে এসে পড়েছে। তার মুখটা ভালোই দেখা যাচ্ছে। তার চোখ দুটো দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন আগুন ঝরছে। আমি ভয়ে কাচুমাচু হয়ে গেলাম। ক্রাশ আমাকে আরো শক্ত করে ধরে বলল, কে ওই ছেলে? কিসের জন্য তোমাকে ফুল দিল? ক্রাশের এমন প্রশ্নে আমি টাসকে খেয়ে গেলাম। কি হলো, অ্যানসার দাও। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আগে আমাকে ছাড়ুন, আমি হাতে ব্যথা পাচ্ছি। তারপর ক্রাশ আমাকে ছেড়ে দিল আর আমি হাত ধরে বসে পড়লাম নিচে। ক্রাশ আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা তার হাতের উপরে নিল। আমি কেঁদেই চলছি। ক্রাশ হালকাভাবে বলল, সরি, আসলে মাথা ঠিক ছিল না। খুব বেশি ব্যথা পেয়েছো? আমি ছলছল চোখে উত্তর দিলাম, না। ক্রাশ আমাকে সাথে সাথে তার বুকে জড়িয়ে নিল। আমি পুরোই বাকরুদ্ধ হয়ে গেছি। এই মানুষটা আসলে কি চায় সেটাই বুঝে উঠতে পারছি না। আর আমি যদি কারো থেকে কিছু নিয়েও থাকি তাহলে ওনার কি? উনি তো অন্য কাউকে। ভাবতেই আবার চোখে পানি চলে এলো। আমার বুক থেকে তুলে আমার হাতে পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি তার পাগলামো দেখছি। মনে মনে খুব ভালোই লাগছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। আমি আমার নীরবতা ভেঙে বললাম, আমাকে যার ইচ্ছে সে গোলাপ দিক, তাতে আপনার কি শুনি? ক্রাশ মনে হয় আমার প্রশ্নে একটুও অবাক হলেন না। মনে হচ্ছে ক্রাশ হয়তো জানতো আমি তাকে এই প্রশ্নটা করব। তারপর ক্রাশ একটা হাসি দিয়ে বলতে লাগলো, কাল রাতে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলে? দাওনি। আগে তোমার উত্তর পাই, তারপর আমার উত্তর শুনবে। আর হ্যাঁ, তোমাকে গোলাপ দেওয়া ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি ক্রাশকে সব খুলে বললাম যে ছেলেটা কেন আমাকে গোলাপগুলো দিয়েছে। সব শুনে ক্রাশ আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি? আচ্ছা আমি আপনাকে মিথ্যে বলতে যাবো কেন বলুন তো? এবার আপনি বলুন তো, কেউ আমাকে কিছু দিলে আপনার কি? ক্রাশের চোখে আমি আর সেই রাগী লুকটা দেখতে পেলাম না, তাই এখন অনেকটাই শান্তি লাগছে। ক্রাশ আমাকে নিচ থেকে তুলে বিছানায় বসালেন। আমি তার দিকে তাকিয়ে আছি উত্তরের আশায়। ক্রাশ আমার সামনে হাঁটু মুড়ে বসলো। লাল হয়ে গেছে হাতটা, মলম কোথায়? আমি এক নীরব রোবটের মতো হাত দিয়ে দেখিয়ে দিলাম যে মলম টেবিলের ড্রয়ারে। ক্রাশ ড্রয়ার থেকে মলমটা বের করে হাতে লাগাতে লাগাতে বললেন, আমার প্রশ্নের উত্তরগুলো আগে পাবো, তারপর। মুহূর্তে আমার মুখটা কালো হয়ে গেল। ক্রাশকে কিভাবে বলি যে আমি তাকে ভালোবাসি? না না, আমি পারবো না। ক্রাশ এবার আমার পাশে এসে বসলো আর বলল, আমাকে ভালোবাসো নীলা? আমি কিছুটা আমতা আমতা করে উত্তর দিলাম, না তো। ক্রাশ আবার বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো যে তুমি আমাকে ভালোবাসো না। আমি ভালোবাসলেই বা আপনার কি? আমি আর কিছুই বলতে পারলাম না। তার আগেই ক্রাশ আমার ঠোঁট জোড়া তার ঠোঁট দিয়ে চেপে ধরলো। প্রথম কয়েক সেকেন্ড আমি কিছুই বুঝে উঠতে পারলাম না যে কি হচ্ছে। আর যখন বুঝতে পারলাম তখন খুব দেরি হয়ে গেছে। আমি ক্রাশকে ইচ্ছে মতো কি খুশি যা পারছি মারছি, কিন্তু তারই দেহে আমার মারের কোনো অংশ পৌঁছাচ্ছে বলে আমার মনে হয় না। প্রায় 5 মিনিট পর ক্রাশ আমাকে ছেড়ে দিল। আর আমি আর ক্রাশ এখন দুজনেই হাঁপাচ্ছি। আমি কিছু বলতে যাব, তার আগে ক্রাশ বলে উঠল, ভালোবাসি। আমি তার দিকে বিস্ময়ের চোখে তাকালাম। ক্রাশ আবার বলল, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, সো মিথ্যা বলে লাভ নেই। আমি তাকে খুব অভিমানের সুরে উত্তর দিলাম, আমি ভালোবাসলেই বা কি?
আপনি তো অন্য কাউকে ভালোবাসেন। ক্রাশ আমার এমন প্রশ্নে চরম অবাক হয়ে বলল, কি এসব ফালতু কথা তোমাকে কে বলেছে? আমি নাক ফুলিয়ে বললাম, কেউ না, আমি দেখেছি আপনার ডায়েরিতে। ক্রাশ সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি তার এমন হাসির কোনো মানেই খুঁজে পাচ্ছি না। ক্রাশ আমার হাতে একটা ডায়েরি ধরিয়ে দিয়ে বলল, এই নাও, পড়ে দেখো, তাহলে আশা করি সব বুঝতে পারবে। আমি তারপর রাগ দেখিয়ে বললাম, পারবো না পড়তে, আপনি এখন যান, তা না হলে। তা না হলে কি? বলো বলো। বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছে ক্রাশ। আমি বিছানায় বসেছিলাম, এবার একটু একটু করে পিছিয়ে যাচ্ছি। উনি তাও এগিয়ে আসছেন। কাপা কাপা সুরে বললাম, এগোবেন না বলছি, থামুন। ক্রাশ সাথে সাথে আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে তার শরীরের সব ভর আমার উপর ছেড়ে দিয়ে বললেন, বলো কি করবে তুমি? আমি ভয়ে যেই না চিৎকার দিতে যাব, অমনি ক্রাশ আমার মুখ চেপে ধরে বলল, এই চিৎকার করবে না একদম। আমার দম যায় যায় অবস্থা। একে তো হাতের মতো শরীরটা আমার উপর চাপিয়ে দিয়েছে, আবার তার উপর আমার মুখটাও চেপে ধরেছে। ক্রাশের সাথে হাতাহাতি করে এখন আমি খুবই ক্লান্ত, আর শরীরে এক ফোঁটাও শক্তি নামের জিনিসটা অবশিষ্ট নেই। হঠাৎ অনুভব করলাম ক্রাশ আমার মুখটা ছেড়ে দিল। আমি কিছু বলতে যাব, তার আগেই ঠোঁট দিয়ে চেপে ধরল আমার ঠোঁট। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, কি এবার পড়বে নাকি আরো ওষুধ দিতে হবে? আমি মাথা নেড়ে বললাম, পড়বো। ক্রাশ আমার ওপর থেকে উঠে বলল, এই তো লক্ষ্মী মেয়ে, আমি এখন আসছি, বাই। বলেই ক্রাশ আমার চলে গেল, আর আমি একটা মৃত মানুষের ন্যায় বিছানায় শুয়ে আছি। উঠে বসার সামান্য শক্তিও যেন হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে এলাম, তারপর ডায়েরিটা নিজে পড়া শুরু করলাম। আমি কখনো কোনো মেয়ের প্রতি দুর্বল হয়নি, কিন্তু আজ একটি মেয়েকে দেখে আমার চোখ দাঁড়িয়ে গেছে। মেয়েটিকে আমি চিনি না, কিন্তু তাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমি তাকে বহু বছর আগে থেকেই চিনি। তার সাথে পরিচিত হলাম, কিন্তু ভালোভাবে না। আমি তাকে নিয়ে সারা দিন ভাবতাম। চোখ বন্ধ করলেই তার মায়াবী মুখটা আমার চোখের সামনে ভেসে আসতো। বুঝতে পারলাম মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি। আমার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে কেন জানি না, খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার ক্রাশ অন্য কাউকে এতটা ভালোবাসে। চোখ মুছে আবার পড়া শুরু করলাম। একদিন দেখলাম তাকে কয়েকটা ছেলে রাস্তায় বিরক্ত করছে, তাই তার জন্য একটা রিক্সা ঠিক করে দিলাম, যাতে সে নিরাপদে কলেজ থেকে বাসায় যেতে পারে। সেই সবে কিছুই জানে না, জানি না কখনো জানবে কিনা। আমিও তাকে কলেজে দিয়ে বা নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা বা ভালোবাসে কিনা, তাই সেই সাহস আর করিনি। আমি তাকে রোজ দেখতাম, আর আমি খেয়াল করলাম সেও রোজ আমাকে দেখতো। আমার বাড়ি ফেরার সময়ে তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকতো। আমি গত রাতে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ও বারান্দা টপকে আমাকে দেখতে এসেছিল। যখন দেখলো আমার জ্বর, তখন সারা রাত আমার সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে নীলাও আমাকে ভালোবাসে। ভালো না বাসলে এভাবে আমার যত্ন করতো না। কিন্তু আজ হঠাৎ দেখলাম সে একটা ছেলের কাছ থেকে ফুল নিল আর একটা চিঠি। সেটা দেখে আমার বুক ফেটে যাচ্ছিল, নিজেকে সামলাতে পারছি না। মনে হচ্ছিল যে আমার জিনিসটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিবে। নীলা অন্য কাউকে ভালোবাসে না তো? না, আর দেরি নয়, আমি আজই নীলাকে আমার মনের কথা সব বলে দিব। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। খুবই অদ্ভুতভাবে তার আর আমার নাম প্রায় একই, নীল প্লাস নীলা। আমি জানি না তাকে নিজের করে পাবো কিনা, কিন্তু কয়েকদিনে তাকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। ভালোবাসি প্রিয়, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ডায়েরিতে আর কিছু লেখা ছিল না। আমি ডায়েরিটা বন্ধ করে কিছু মিনিট পাথর হয়ে বসে রইলাম। এসব কি পড়লাম? আমি নিজের ভুল ভাঙাতে নিজের হাতে নিজেই চিমটে দিলাম। না, এসব তো সত্যই। তার মানে আমার ক্রাশ আমাকে ভালোবাসে। খুশিতে নাচতে ইচ্ছে করছে। ক্রাশের মতো এত কিউট আর হ্যান্ডসাম ছেলে আমার ভালোবাসার মানুষ, সেটা ভাবতেই মনের মধ্যে বসন্তের দোলা লেগে যাচ্ছে। সারা রাত আমার আর ঘুম হলো না। পরের দিন কলেজে যাওয়ার পথে দেখি রিক্সাওয়ালা আঙ্কেলটা নেই। এখন বুঝতে পারছি ক্রাশ আমার জন্য রিক্সাওয়ালা আঙ্কেলটাকে পাঠিয়েছিল। ইস,
আমার কত খেয়াল রাখে আমার ক্রাশটা, কিন্তু আজ নেই কেন? কিছুটা সামনে এগোতেই দেখলাম আমার ক্রাশ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বাইকটা আমার সামনে এনে বলল, উঠো। আমি চুপচাপ উঠে ক্রাশের কোমর ধরলাম। ক্রাশ আমার হেসে বলল, আশা করি এবার আমার প্রশ্নের উত্তরগুলো পাবো। আমি লজ্জায় মাথা নামিয়ে রেখেছি। ইস, কিভাবে বলবো আমি ক্রাশকে যে আমি তাকে ভালোবাসি? ক্রাশ বাইকে স্টার্ট দিয়ে আবার বলল, কি এবার বুঝতে পেরেছো যে আমি ঠিক কাকে ভালোবাসি? আমি কিছু বলছি না, একদম চুপ। ক্রাশ বাইক চালাচ্ছে। হঠাৎ দেখি ক্রাশ আমার কলেজের দিকে না যেয়ে অন্য দিকে যাচ্ছে। আমি কিছুটা প্রশ্নবোধক চাহনিতে জিজ্ঞেস করলাম, এ কি, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। বলেই একটা কফি শপের সামনে বাইক থামিয়ে আমাকে নামতে বললেন। আমিও নেমে পড়লাম। তারপর দুজনে ভেতরে গিয়ে একদম কোনার সিটটায় বসে পড়লাম। ক্রাশ আমার সামনে বসা। আমি লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। ক্রাশ দুটো কফি অর্ডার দিলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, এভাবে মাথা নিচু করে বসে থাকবে নাকি কিছু বলবে? আমি আস্তে করে উত্তর দিলাম, আমি কি বলবো? আপনি বলুন, কি বলবেন? আমাকে দেখে কি তোমার বুড়ো মুরব্বি মনে হয়? ক্রাশের এমন প্রশ্নে মাথা না তুলে থাকতে পারলাম না। মাথা উঁচু করে ক্রাশকে আবার উল্টো প্রশ্ন করলাম, মানে ঠিক বুঝলাম না। ক্রাশ একটা হাসি দিয়ে বলল, আমাকে আপনি আপনি করে বলছো, তাই ভাবলাম আমাকে হয়তো তোমার মুরব্বি মনে হয়। আমি মনে মনে বললাম, আপনার মতো হ্যান্ডসাম মানুষে যে মুরব্বি ভাববে তার মাথায় কোষের গঠন পুরাই উল্টা। আমি ক্রাশকে বললাম, তাহলে কি বলবো? ক্রাশ আবার একটা হাসি দিল। ইস, কি হাসি! উনি কি আমাকে মেরে ফেলতে চান? বোঝেন না উনি আমি তার হাসি দেখলে নিজেকে সামলাতে পারি না। কি হলো, বলুন, কি ডাকবো? কেন দিল বলে ডাকবে? আমি চোখগুলো রসগোল্লার আকার করে বললাম, কি, আপনাকে আমি নাম ধরে ডাকবো? শুধু নাম ধরে ডাকলেই হবে না, এই আপনি বলাও আগে বাদ দিতে হবে। না না না, আমি কিছুতেই পারবো না আপনাকে। পুরো কথা বলার আগে সামনে তাকিয়ে দেখি ক্রাশ একটা বক্স বের করে আমার সামনে হাঁটু মুড়ে বসে বলল, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমি তার দিকে তাকিয়ে পুরাই বেকুব বনে গেলাম। আশেপাশে সব মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমার তো লজ্জায় যায় যায় অবস্থা। ক্রাশ আমাকে উদ্দেশ্য করে আবার বলল, ডু ইউ লাভ মি নীলা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই ক্রাশ বক্সটা থেকে একটা সোনার আংটি বের করে আমার আঙুলে পরিয়ে দিল। আমি এখনো কোন এক ঘোরের মধ্যেই আছি। আমি আর ক্রাশ চুপচাপ বসে কফি খাচ্ছি। হঠাৎ আমার পেটে আমি ব্যথা অনুভব করলাম। মুহূর্তেই বুঝতে পারলাম আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। আজ আমার ডেট ছিল, কিন্তু আমার একদম মনে নেই। পেটের ব্যথাটা ক্রমশ বাড়ছে। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে ক্রাশ বলে উঠল, চলো অন্য একটা জায়গায় যাব। আমি চুপচাপ পেট ধরে মাথা নিচু করে বসে রইলাম, কোনো কথাই বললাম না। ক্রাশ বারবার আমাকে ডেকেই যাচ্ছেন। নীলা, এই নীলা, কি হয়েছে তোমার? এনি প্রবলেম? আমি বুঝতেই পারছি না ক্রাশকে কি বলবো, কিভাবে নেবেন উনি আমার এই বিষয়টা। তাও মাথা নিচু করে আস্তে করে বললাম, আমার পেটটা ব্যথা করছে। কথাটা বলেই আমি টেবিলে মাথা রাখলাম। কিছুক্ষণ পর একটা মহিলা স্টাফ এসে আমাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম উঠুন প্লিজ। আমি মাথা তুলে দেখলাম একটা মেয়ে হাতে সাদা একটা কাপড়ে মোড়া কিছু জিনিস। আমি বললাম, কি হয়েছে? উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনার হাজব্যান্ড এগুলো পাঠালো, চলুন আমার সাথে, ওয়াশরুম ওই দিকে। আমি গেটের দিকে তাকিয়ে দেখলাম ক্রাশ দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার সাথে গেলাম। মেয়েটা আমাকে সব ধরিয়ে দিল। আমার যা যা দরকার সবই আছে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে হেসে বলল, আপনি অনেক লাকি যে এমন একটা জামাই পেয়েছেন। আমি মেয়েটার দিকে আরেকটা হাসি ফেরত দিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। বের হতেই দেখতে পেলাম আমার মিষ্টি ক্রাশকে। এই না, এখন সে আমার জামাই। ক্রাশের কাছে যেতেই ক্রাশ একটা ওষুধ
আর পানি ধরিয়ে দিয়ে বলল, ওষুধটা খেয়ে নাও, পেট ব্যথা কিছুটা কমবে। আমি ওষুধটা খেয়ে ক্রাশকে বললাম, আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে আমাকে আর কিছু বলতে না দিয়ে ক্রাশ নিজেই বলল, এই সামান্য বিষয় যদি না বুঝি তাহলে তোমাকে ভালোবাসবো কোন অধিকারে বলো? এখন আমার নিজেকে দুনিয়ার সব থেকে লাকি মানুষ বলে মনে হচ্ছে। আমার জন্য আল্লাহ এই মানুষটাকে পাঠিয়েছেন। ক্রাশ আর আমি এখন বাড়ি যাচ্ছি। ক্রাশ রাস্তায় তাও 100 বার আমাকে জিজ্ঞেস করেছে, নীলা অসুবিধা হচ্ছে, ঠিক আছো তুমি, ইত্যাদি ইত্যাদি। বাসায় এসে বিছানায় শুয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে দেখি পেট ব্যথাটা একদম কমে গেছে। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু আমাকে দেখে বলল, কি রে মা, কলেজ থেকে এসেই ঘুমিয়ে পড়লি? শরীর কি খারাপ? আমি হালকা হেসে বললাম, না আম্মু তেমন কিছু না, একটু পেটটা ব্যথা করছিল। আম্মু কিছুটা চিন্তিত হয়ে বলল, সে কি, এখন ঠিক আছিস তো, নাকি ডাক্তারের কাছে যাবি? না আম্মু, আমি একদম পারফেক্ট আছি। তুমি কিছু খেতে দাও তো, আমার খিদে পেয়েছে। আম্মু খেতে দিল আর আমিও খেয়ে নিলাম। খেয়ে আস্তে আস্তে ছাদে গেলাম। বাসায় আর ভালো লাগছিল না। ছাদে এসে দেখি ক্রাশ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে উঠল, এ কি, তুমি এই অবস্থায় ছাদে কি করো? যাও রুমে গিয়ে রেস্ট করো। আমি এখন ঠিক আছি, রেস্টের দরকার নেই। এখানে একটু থাকি, তাহলেই মনটা ভালো হয়ে যাবে। তাই এখানে কি আছে শুনি যে তোমার বোন ভালো হয়ে যাবে? এখানে আপনি আছেন। আপনিটা আবার কে? তোমাকে বলেছি না আমাকে নাম ধরে রাখবা? একদিনে কি আর অভ্যাস বদলানো যায়? সময় লাগবে তো। ও আচ্ছা তাই, তাহলে তুমি করে ডাক, আর তোমার মুখে আমার নামটা না হয় বাসরাতেই একবার শুনবো, কি বলো? ক্রাশের মুখে এমন কথা শুনে আমার গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। সেটা দেখে ক্রাশ বলে উঠল, এ কি, তুমি লজ্জা পাচ্ছ? ইস, তোমাকে লজ্জা পেলে তো পুরাই লাল টমেটো লাগে। ইচ্ছে করছে এখনই গিয়ে টিপে দেই। আসবো নাকি? ক্রাশ যেই আমার দিকে এগোতে যাবে আমি অমনি দৌড়ে ছাদ থেকে নেমে আসি। নিজের রুমে এসে এখন হাঁপাচ্ছি আর বলছি, উফ বাবা, আর একটু থাকলে উনি আমাকে লজ্জায় মেরে ফেলতেন। জোর বাঁচা বেঁচে গেছি। পরদিন সকালে বাসা থেকে বের হতেই দেখি আমার ক্রাশ দাঁড়িয়ে আছে। ক্রাশের ফর্সা শরীরে নীল রঙের শার্টটা বেশ মানিয়েছে, সাথে চোখের কালো সানগ্লাসটা নজর কাড়া। আমার ক্রাশটার দিকে যেন কেউ নজর না দেয়, এসব বলে মনে মনে হাসছিলাম। তখনই ক্রাশ বলে উঠল, কি হলো, কি ভাবছো? উঠো, লেট হচ্ছে তো। আমি আর কিছু না ভেবে উঠে পড়ি। কলেজের সামনে ক্রাশ আমাকে নামিয়ে দিয়ে বলে, কলেজ শেষ হলে আমাকে কল দিবে, আমি নিয়ে যাব। খবরদার একা একা যাবে না কিন্তু। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেলাম। ক্লাসের শেষে বাইরে এসে দেখি মায়া দাঁড়িয়ে আছে। সোহানের দেওয়া জিনিসগুলো মায়াকে দিলাম। তারপর আমার ক্রাশকে কল দিলাম। মুহূর্তেই ক্রাশ এসে হাজির। দুজনে একসাথে বাসায় আসলাম। আমি অবশ্য বাসা থেকে একটু দূরে নেমে পড়েছি যাতে কেউ না দেখে। আমি যেই বাসায় ঢুকতে যাব অমনি ক্রাশ পেছন থেকে ডেকে বলল, নীলা। আমি পেছনে ফিরে বললাম, কি? আজ রাত 11টায় তোমার মা যখন ঘুমিয়ে যাবে তখন একটু ছাদে আসবে প্লিজ। আমি তার এমন মায়া জড়ানো কথা ফেলতে পারিনি। ক্রাশকে হ্যাঁ বলে বাসায় চলে আসলাম। রাত এখন 4টা। আজ কলেজে অনেক পড়া দিয়েছে, সাথে কিছু প্র্যাকটিক্যালও। সেগুলো কমপ্লিট করতে করতে 10টা বেজে গেছে। আমার একদম খেয়ালই নেই যে 11টায় ক্রাশ আমাকে ছাদে যেতে বলেছে। আমি ক্লান্ত শরীরে যেই না বিছানায় শুয়েছি অমনি ঘুমের দেশে হারিয়ে গেছি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:46 বাজে। হুট করে মনে পড়লো ক্রাশ আমাকে 11টায় ছাদে যেতে বলেছিল না। কথাটা মনে পড়তেই আমার সারা শরীর কেমন জানি করে উঠলো। ফোনটা খুঁজতে লাগলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম বন্ধ হয়ে আছে, হয়তো চার্জ শেষ। মনে মনে ভাবলাম ক্রাশ হয়তো আমাকে না পেয়ে চলে গেছে, কিন্তু মনটা মানলো না। মন বলছে একবার ছাদে যেতে। তাই আর না ভেবে ছাদে চলে গেলাম। ছাদে উঠে আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলাম। সারা ছাদ জুড়ে গোলাপের পাপড়ি বেছানো, ছাদের মাঝ বরাবর মোমবাতির আলো দিয়ে লেখা, আই লাভ ইউ নীলা। তার কিছুটা দূরে একটা কেক রাখা। আমি ভেতরে ঢুকলাম। পাপড়িগুলোতে পা দিতেই মনে হলো তারা সবাই আমার নামে অভিযোগ করছে। বলছে
কিভাবে আমি এত দেরি করলাম, কিভাবে ঘুমিয়ে গেলাম। মোমবাতিগুলো প্রায় নিভে গেছে, যে কয়েকটা আছে এই নিভলো বলে। ছাদের কর্নারে চোখ যেতেই দেখলাম একজন দাঁড়িয়ে আছে। আমারও বুঝতে বাকি রইল না সে কে। নিচের দিকে তাকিয়ে দেখলাম 5টা সিগারেটের প্যাকেট আর ক্রাশের হাতে একটা জ্বলন্ত সিগারেট। ক্রাশ পেছনে না তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এই বুঝি 11টা? আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, কি বা বলার মুখ আছে। আমার ক্রাশ এবার আমার দিকে তাকালো, তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। আন্টির কাছে শুনেছি যে ক্রাশ নাকি কোনো কিছুতে দেরি একদম সহ্য করে না। সেখানে 1 নয় 2 নয়, পাক্কা 4 ঘন্টার মতো দেরি। এই 4 ঘন্টায় মনে হয় এই 5টা প্যাকেটই শেষ করেছে। আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তাই কাশি উঠে গেল। ক্রাশ সিগারেটটা ফেলে দিতেই তাকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি খুব ক্লান্ত ছিলাম, কখন ঘুমিয়ে গেছি তাই আসা হয়নি বলেই কেঁদে দিলাম। ক্রাশও আমায় জড়িয়ে ধরে বলল, আচ্ছা হয়েছে, আর কেঁদো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না, খুব ভালোবাসি তোমায়। বলেই তার বুক থেকে মাথা তুলে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তাও তো এসেছো, আর না এলে সারা রাত এখানেই অপেক্ষা করতাম। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আসবে। আমি মিষ্টি করে হেসে দিয়ে বললাম, এত বিশ্বাস আমার উপরে? হুম, না, তোমার উপর না, আমার ভালোবাসার উপর। এবার দুজনেই হেসে দিলাম। ক্রাশ আবার বলল, এখন চলো, কেকটা কেটে আমাকে উদ্ধার করো। তারপর দুজনে একসাথে কেক কাটলাম। কেকের উপরে লেখা ছিল নীল প্লাস নীলা। কেক খাওয়ার পর ক্রাশ আমাকে উদ্দেশ্য করে বলল, আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমি তাকে বললাম, এই তো কেক খেলেন, আবার কিসের মিষ্টি? তাহলে দাঁড়ান, আমি ফ্রিজ থেকে সন্দেশ নিয়ে আসি। বলেই আমি যেই না উঠতে যাব, অমনি ক্রাশ আমার হাত ধরে বলল, ওই মিষ্টিতে আমার কিচ্ছুই হবে না, আমার অন্য মিষ্টি চাই। আমি তার দিকে ভ্রু কুঁচকে বললাম, অন্য মিষ্টি মানে? ক্রাশ আমার ঠোঁটের দিকে ইশারা করে বলল, ওই মিষ্টি। সাথে সাথে আমার গাল দুটো আবার লাল হয়ে গেল। ক্রাশ আমার দিকে এগোতে এগোতে বলল, 4 ঘন্টার বেশি আমাকে অপেক্ষা করিয়েছো, তার বিনিময়ে কিছুই কি পাবো না? বলেই ক্রাশ আমার গালে ঠোঁটে গলায় গুনে গুনে 20টা কিস করেছে। আমিও পারিনি তাকে বাধা দিতে, কিন্তু তার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। ফজরের আজান পর্যন্ত দুজন ছাদেই ছিলাম, ছাদটা পরিষ্কার করছিলাম। তারপর দুজনে মনের সুখে সূর্য উদয় দেখলাম। ক্রাশের সাথে কাটানো আজকের দিনটা কখনো ভুলবো না। বাসায় এসে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে নাস্তা করে কলেজে গেলাম। এখন আমাকে ক্রাশি কলেজে দিয়ে আসে আর নিয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে আমাদের। সময়ের সাথে সাথে যেন আমাদের ভালোবাসাটাও বৃদ্ধি পেতে থাকে। আজ দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেছে। এই 1 বছরে আমরা দুজনের অক্সিজেন হয়ে উঠেছি। আমার ক্রাশের অনার্স কমপ্লিট হয়ে গেছে। ক্রাশের বাবা ক্রাশকে এখন বিজনেসটা সামলাতে বলেছেন, তাই ক্রাশ এখন সেদিকে মনোযোগী। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ আমাকে নিয়ে ক্রাশ ঘুরতে যেতে চেয়েছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপর রেডি হয়ে বেরিয়েছি ক্রাশের সাথে। কলেজ ড্রেস পরেই বেরিয়েছি, না হলে আম্মুর চোখে ধরা পড়ে যেতাম। আমি কোনো কিছু আম্মুকে না বলে থাকতে পারি না, কবে যে বলতে পারবো জানি না। ক্রাশ বাইক চালাচ্ছে আপন মনে, আর আমি তার গলা জড়িয়ে বসে আছি। কিছুক্ষণ পর একটা নদীর ধারে এসে ক্রাশ বাইক থামালো, আমার হাত ধরে সামনে নিয়ে যাচ্ছে, তাও আবার আমার চোখটা বন্ধ করে। আমি ক্রাশকে বললাম, এ কি করছেন, চোখ কেন বন্ধ করলেন? ক্রাশ বলল, একটা সারপ্রাইজ আছে, একটু ওয়েট করো। কিছু পায়ে গিয়ে আসতেই ক্রাশ আমার চোখ খুলে দিল আর ইশারা করে সামনে তাকাতে বলল। আমি সামনে তাকিয়ে একদম হাঁ হয়ে গেলাম। সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর। ঘরটা ফুল আর লতাপাতা দিয়ে এমন ভাবে ডেকোরেশন করা, ঠিক আমার স্বপ্নের রাজ্যের রাজপ্রাসাদের মতো। আমি আর দেরি না করে ঘরে ঢুকলাম। ক্রাশ আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, যাও নীলা, এই শাড়িটা পরে আসো, আজ তোমাকে শাড়িতে দেখতে চাই। আমি তার হাত থেকে প্যাকেটটা নিলাম। ক্রাশ বাইরে চলে গেল। প্যাকেটটা খুলে দেখি হালকা মেরুন রঙের একটা শাড়ি আর সাথে ম্যাচিং করা চুড়ি, দুল ইত্যাদি। আমি তাড়াতাড়ি শাড়িটা পরে যেই না বাইরে যাব, অমনি শুরু হলো তুমুল বৃষ্টি। ক্রাশ আমাকে নিয়ে ঘরের ভেতরে বসে আছে, কিন্তু আমার অনেকদিনের ইচ্ছে ক্রাশের সাথে বৃষ্টিতে একটা রোমান্টিক গানের সাথে নাচবো।
তাই ক্রাশকে বললাম, এই চলো না, বৃষ্টিতে দুজন একটু নাচবো। এখন ক্রাশকে তুমি করে বলি, না হলে ক্রাশ খুব রেগে যায়, আর আপনি বললেই কিস করে। যতক্ষণ না তুমি করে ডাকবো ততক্ষণ কিস করতেই থাকে, তাই এখন ভয় তুমিই বলি। ক্রাশ কিছুটা ভ্রু কুচকে বলল, কি মাথা খারাপ নাকি? জ্বর হবে? না না থাক, কোনো দরকার নেই। কিন্তু আমি এমন জেদ শুরু করলাম, ক্রাশ আর না করতে পারলো না। রোমান্টিক একটা গানের সাথে নাচছি আর ক্রাশের সাথে, উফ কি যে মজা লাগছে। ক্রাশ আর আমি পুরোই ভিজে টানা টানা হয়ে গেছে। ক্রাশ আমাকে জোর করে ঘরে এনে বলল, অনেক হয়েছে নীলা, এবার শাড়িটা চেঞ্জ করে নাও, আমি বাইরে আছি। আমি তাড়াতাড়ি শাড়িটা বদলে নিলাম। উনি বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। শাড়ি বদলে ক্রাশকে ডাক দিলাম। ক্রাশ ভেতরে এক পা না রাখতেই মাথা ঘুরে পড়ে গেল। আমি ক্রাশকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলাম। ক্রাশের শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, এখন আমি কি করব? আমি তাড়াতাড়ি শাড়িটা বদলে নিলাম। উনি বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। শাড়িটা বদলে ক্রাশকে ডাক দিলাম। ক্রাশ ভেতরে এক পা রাখতে না রাখতেই মাথা ঘুরে পড়ে গেল। আমি ক্রাশকে আবার জড়িয়ে নিলাম। এ কি, ক্রাশের শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, এখন আমি কি করব? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন যে জোর করে ভিজতে গেলাম। ভেজা শার্টটা খুলে দিলাম আর আবার ওড়না দিয়ে ক্রাশের চুলগুলো মুছে দিলাম। ক্রাশ জ্বরে একদম অজ্ঞান হয়ে গেছে। এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ক্রাশের ফোনটা নিয়ে ভাবলাম ক্রাশের বন্ধুদের ফোন দেব। ক্রাশের কয়েকটা বন্ধুর সাথে আমার পরিচয় আছে, কিন্তু ফোন আর দিতে পারলাম না, কারণ ওর ফোন লক করা। আমি ক্রাশের ফোনটা নিয়ে বসে আছি আর ক্রাশ আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ ক্রাশ যেন নড়ে উঠলো আর পিটপিট করে তাকালো। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, আপনার ফোনের পাসওয়ার্ডটা কি বলুন। ক্রাশ হালকা গলায় বলল, আই লাভ ইউ নীলা। বলেই আবার জ্ঞান হারালো। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটাই পাসওয়ার্ড, তাই ক্রাশকে বললাম, ধুর, এটা কি ভালোবাসি বলার সময়? ভালো লাগে না। মুহূর্তে মনে হলো এটাই তো পাসওয়ার্ড হতে পারে, তাই না? তাই পাসওয়ার্ডে ট্রাই করলাম, আর ট্রাই করতেই লকটা খুলে গেল। ক্রাশের কল লিস্টে গিয়ে নীরব ভাইয়াকে কল দিলাম। নীরব ভাইয়া ক্রাশের ভালো বন্ধু। ভাইয়াকে ফোন করে সব জানালাম। এই যে বৃষ্টিতে এখন থেমে গেছে। ভাইয়া এসে ক্রাশকে হসপিটালে নিয়ে গেল আর আমাকে বাসায় দিয়ে আসলো। সেদিনের পর থেকে ক্রাশের সামনে যেতে আমার কেমন যেন লাগে। ক্রাশ আমার জন্য এত কষ্ট পেল। রাতে শুয়ে আছি, হঠাৎ কপালে কারো হাতের ছোঁয়ায় চমকে উঠলাম। হুড়মুড়িয়ে উঠে দেখি ক্রাশ আমার সামনে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কাপা গলায় বললাম, আপনি? আমি। তোমার খবর কি বলো তো? আমার সাথে দেখা করছো না, ফোন দিলে ঠিক মতো ধরো না, কি হয়েছে তোমার? এনি প্রবলেম? আমি মাথা নিচু করে কেঁদে দিলাম। আমার চোখের পানি দেখে ক্রাশ আমাকে বুকে জড়িয়ে নিল আর বলল, এই পাগলি, কি হয়েছে? আমি কি কোনো দোষ করেছি? তাহলে আমাকে বকো, মারো, তাও প্লিজ কেঁদো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, না, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। ক্রাশ তার বুক থেকে আমার মাথা তুলে আমার চোখের পানি মুছিয়ে বলল, কি করেছো তুমি শুনি? আমি কেঁদে কেঁদে বললাম, আমার জন্য আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, আমি জোর করে আপনাকে বৃষ্টিতে না ভেজালে। বলেই আবার কাঁদতে লাগলাম। ক্রাশ হো হো করে হেসে দিয়ে বলল, আরে আমার পাগলিটা এই জন্য কাঁদছে? আরে আমার পাগলিটা, সেটা কোনো ব্যাপার নাকি? শরীর খারাপ হতেই পারে। আমি আবার বললাম, আগে আপনি বলুন, আমাকে ক্ষমা করেছেন? আরে তুমি কি অন্যায় করেছো যে ক্ষমা করব? হ্যাঁ করেছি, আপনি বলুন না ক্ষমা করেছেন। ক্রাশ আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা যাও, করলাম ক্ষমা, এবার একটু হাসো। আমি হেসে দিলাম। পরদিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ পিটপিট করে তাকিয়ে বললাম, কি হয়েছে আম্মু? আম্মু অনেক উৎসাহ নিয়ে বলল, তোর আব্বু ইতালি থেকে আসছে, বিমান ল্যান্ড করে গেছে। আমি কথাটা শুনে এক লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠলাম আর বললাম, কি, আব্বু আসছে? কিন্তু আগে থেকে কিছু বলেনি কেন? তোর আব্বু নাকি হুট করে কোনো এক কাজে আসছে, তাই জানায়নি। আম্মু চলে গেল নাস্তা বানাতে, আর আমি বিছানায় উঠে সেই উড়াধুরার নাচ। কতদিন পর আব্বুকে দেখবো। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বাজতেই হুড়মুড়িয়ে নিচে গেলাম। দরজা খুলতেই দেখলাম আমার চির চেনা মুখ, মানে আমার আব্বু।
আব্বুকে দেখে দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু কেমন আছো তুমি? আব্বু হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মামুনিরা কেমন আছে? আমি বললাম ভালো। তারপর আব্বু ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে তার রুমে যেতে বললেন। আমিও গেলাম। আব্বু আমাকে বসতে বলল, আমি বসলাম। তারপর আব্বু বলল, মা শোনো, আজ সন্ধ্যাবেলা তুমি, আমি আর তোমার মা আমার এক ইতালির বন্ধুর সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে যাব। আমি আব্বুকে বললাম, তাদের আমাদের বাসায় কেন আসতে বলছো না আব্বু? আব্বু হেসে বলল, আরে আসবে আসবে, তার আগে রেস্টুরেন্টে দেখা হওয়াটা দরকার। আমি আব্বুর কথার মানটা ঠিক বুঝতে পারলাম না। তাও আব্বুর বলা কথা মানা তো আর করতে পারি না। আমি আব্বুকে বললাম, আচ্ছা আব্বু যাবো নে। আব্বু আবার আমাকে বলল, আমার বন্ধুর এক ছেলে আছে, এখন আমার বন্ধুর ব্যবসা সামলাচ্ছে। ছেলেটাকে দেখিস তো, তোর কেমন লাগে? আমার আর বুঝতে বাকি রইল না। আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের কথা ভাবছে। মনে মনে ভাবলাম, আব্বুকে না করা ঠিক হবে না। ছেলে যেই হোক, আমার উত্তর আগেই হবে না, কিন্তু তার আগে ক্রাশকে সব জানাতে হবে। পরে যদি আমাকে কথা শোনায়। আমি আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে এসে ক্রাশকে ফোন দিলাম, কিন্তু ক্রাশের ফোনটা বারবার সুইচ অফ বলছে। ফোনে না পেয়ে ঠিক করলাম ক্রাশের বাসায় যাব। আমি গেলামও, কিন্তু এ কি, ক্রাশের বাসায় তো তালা ঝুলছে। ক্রাশ আমাকে কিছু না বলে কোথায় গেল? খুব টেনশন নিয়ে নিজের রুমে শুয়ে আছি। সারাটা দিন কিভাবে যে কেটে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। ক্রাশের ফোনটা এখনো অফ। আমার মাথায় হাজারো চিন্তার পাহাড় নিয়ে হাসি মুখে আব্বু আম্মুর সাথে বেরোলাম। রেস্টুরেন্টে বসে আছি প্রায় 5 মিনিট হলো, কিন্তু আব্বুর বন্ধু বা বন্ধুর ছেলে কারো আসারই কোনো নাম নেই। আব্বু কাকে যেন ডাক দিয়ে বলল, রাসেল এদিকে। আমি বুঝে গেলাম যে আব্বুর বন্ধু চলে এসেছে। আমি সাথে সাথে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। অন্য কোনো ছেলেকে দেখার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি শুধু আমার ক্রাশকেই চাই। আব্বুরা সবাই কুশল বিনিময় ব্যস্ত। ঠিক তখনই আমি আমার অতি পরিচিত একটা কণ্ঠে শুনলাম, হাই মিস নীলা, কেমন আছেন? সাথে সাথে আমি তার দিকে তাকালাম এবং আমি 100 না 1000 ভোল্টেজের শক খেলাম। আমার সামনে আমার ক্রাশ বসে আছে। শুধু ক্রাশ না, ক্রাশের মাও আছে। তাহলে কি এই লোকটা ক্রাশের বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। সব কেমন যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ক্রাশকে প্রশ্নোত্ত নয় জিজ্ঞেস করলাম, এসব কি? সবাই হো হো করে হেসে উঠল। সবার হাসি সুরে নিজেকে কেমন যেন অসহায় লাগছিল। মনে হচ্ছিল মরুভূমির নিস্তব্ধ বালির পথে কেউ আমাকে একা ছেড়ে দিয়েছে। না, এবার আমার বিরক্ত লাগছে। কেউ কিছুই বলছে না। তারপর আমার আব্বুই বলে উঠল, নীলা, এই হলো রাসেল, আমার ইতালির বন্ধু, আর এই তার পরিবার। আমি তোর জন্য রাসেলের ছেলেকে পছন্দ করেছি, আর আমি জানি তোর এতে কোনো আপত্তি নেই, কারণ তুইও নীলকে পছন্দ করিস। আমি আব্বুর কথায় বেশ লজ্জা পেলাম। আব্বু এত কিছু জানলো কিভাবে? ক্রাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। দেখলাম ক্রাশ 32 পাটি বের করে হাসছে। তখনই ক্রাশের মা বলে উঠল, নীলাকে আমার আগে থেকেই খুব পছন্দ, আর যখন জানলাম নীলাকে ভালোবাসি, তখন আমি আর না বলতে পারিনি, রাজি হয়ে যাই এই প্রস্তাবে। এবার আবার আব্বু বলল, নীলা, নীল, তোমরা কি কিছু কথা বলতে চাও? আমি তখন হুড়মুড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ আব্বু, আমি বলতে চাই। আব্বু সহ সবাই একবার চোখাচোখি করে আমাকে আর ক্রাশকে আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দিল। আমি ক্রাশকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে উঠলাম, কি হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্রাশ শয়তানি একটা হাসি দিয়ে বলল, কেন, তোমার আর আমার বিয়ের কথা চলছে? আমি রেগে বললাম, সেটা আমি জানি, কিন্তু আমার আব্বু, আপনার আব্বু। ক্রাশ আমাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা বলছি, সব তাহলে শোনো। আজ সকালে আমার আর তোমার আব্বু একসাথে ইতালি থেকে এসেছে। তারা দুজন খুবই ভালো বন্ধু, তাই তারা ঠিক করেছে তারাই বন্ধুত্বটাকে আত্মীয়তার সম্পর্কে গড়ে তুলবে। তাই তারা হুট করে দেশে এসেছে। তারা ঠিক করেছে আমাদের বিয়ে দিবে, কিন্তু তারা জানতো না আমরা দুজন দুজনকে ভালোবাসি। ব্যাপারটা একদম কাকতালীয়। বাসায় এসে আব্বু আমাকে বলল, নীল, তোর জন্য আমার বন্ধুর মেয়েকে দেখতে যেতে হবে। আমি তখন সরাসরি বলে দেই আমি অন্য কাউকে ভালোবাসি। আব্বু জানতে চায়, তুই কাকে ভালোবাসিস? আমি তোমার ব্যাপারে সব বলতেই আব্বু হো হো করে হেসে, দেখ তো, এই সেই মেয়ে কিনা যাকে তুই ভালোবাসিস। আমি তাকে দেখি তোমার ছবি। তারপর আব্বু আমাকে সব খুলে বলে। আমি ভ্রু কুচকে বললাম, তাহলে আমাকে সব জানাননি কেন? ক্রাশ বলল,
তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই ফোন অফ করে আগে থেকে আমরা বাসা থেকে বের হই। আমি এতক্ষণে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। মনে হচ্ছে মরুভূমির নিস্তব্ধ বালির পথে কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আর একা নই। তারপর আমাদের কথা শেষে দুজন এসে আবার সবার সাথে বসলাম। আব্বু আমাদের জিজ্ঞেস করলো, তোমরা এই বিয়েতে রাজি তো? আমরা দুজনে দুজনের মত দিলাম। ক্রাশ তার পকেট থেকে একটা আংটি বের করে আব্বু আম্মুদের সামনে হাঁটু মুড়ে আমার সামনে এসে বলল, নীলা, উইল ইউ ম্যারি মি? আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। ইস, আব্বু আম্মুর সামনে কেউ এমন করে? আম্মু আমাকে পাশ থেকে খোঁচা মেরে বলল, হয়েছে মা আমার, আর লজ্জা পেতে হবে না। লুকিয়ে লুকিয়ে প্রেম করার সময় তো এত লজ্জা পাওনি। মা আমার এখন আংটিটা পরে আমার জামাই বাবাজিকে উদ্ধার করেন। বলেই সবাই হেসে দিল। আমিও পড়ে নিলাম। আগামী রবিবার আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। আমি তো ভাবতেই পারছি না, আর মাত্র 6 দিন পর আমার বিয়ে। দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো। হ্যাঁ, আজ আমার আর আমার ক্রাশের বিয়ে। বিয়েটা কমিউনিটি সেন্টারেই হচ্ছে। সবাই খুব বিজি, আর আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি। ওই যে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার হয়েছে সেই অবস্থা। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। প্রচুর বিরক্তি নিয়ে ফোনটা কানে ধরে বললাম, কে? ওপাশ থেকে একটা মিষ্টি কথা ভেসে আসলো। কি? আমার বউয়ের ঘুম কি ভাঙেনি? আমি আমদামতা করে বললাম, আপনি? হ্যাঁ, আমি। আচ্ছা, তোমার কি মনে আছে যে আজ আমাদের বিয়ে? আমি বললাম যে হ্যাঁ, আছে তো। আজ তো আমি এই কথাটা শুনবই। আমি ভ্রুকুচকে বললাম, কোন কথা? সেটা বাসরাতেই বুঝবে। বলেই হাসতে হাসতে ফোন কেটে দিল। এতদিন কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে কেমন যেন উথাল পাথাল হচ্ছে। কিন্তু কেন হচ্ছে আমার জানা নেই। বিউটি পার্লার থেকে লোক এসেছে, আমাকে সাজাচ্ছে। নিজেকে কেমন যেন অচেনা মনে হচ্ছে। বিয়ের সময় ঘনিয়ে এলো। আমাকে আম্মু এসে নিয়ে গেল। কাজী সাহেব বিয়ে পড়ালেন। 3 কবুলের সাথে সাথে পা রাখলাম নতুন জীবনে। জানি না এই জীবনের অভিজ্ঞতা কেমন হবে। আশা করি ভালোই হবে। বাসর ঘরে বসে আছি। সারা ঘর ফুল দিয়ে সাজানো। কি সুন্দরই না লাগছে ঘরটা। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠলাম। ক্রাশ, থুরি, সে এখন আমার জামাই। জামাইয়ের দিকে তাকিয়ে আবার নতুন করে তার প্রেমে পড়লাম। শেরওয়ানিতে কি সুন্দরই না লাগছে আমার জামাইকে। উঠে জামাইকে সালাম করতে গেলাম। তখনই জামাই বলে উঠল, এ কি করছো তুমি? তোমার স্থান ওখানে না, আমার বুকে। বলেই আমাকে জড়িয়ে ধরলো। এর আগে জামাই আমাকে অনেকবার জড়িয়ে ধরেছে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি। চাঁদের আলোয় জামাইয়ের মুখটা জল জল করছে। আবার ক্রাশ খাচ্ছি আমি। এই লোকটা আমার সারা জীবনের ক্রাশ। ক্রাশের থেকে একটু দূরে সরে এলাম। পেছন থেকে ক্রাশ জড়িয়ে ধরে আমার ঘাড়ে এলো পাথারি চুমু খেতে লাগলো। ক্রাশের 2 বাহু টোরে এমন বাঁধনে বাঁধলো যে বাঁধন ছেঁড়ার সাধ্য আমার নেই, আর ছিঁড়তেও চাই না। আমরা দুজন দুজনাতে পরিপূর্ণ হলাম। আশা রাখি আমাদের মতো এভাবেই সব ভালোবাসা সফলতা পাক। পূর্ণ হোক সবার ভালোবাসা। ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলো।